আমি এই কথাটা আরেকবার মেনশন করতেছি। সেটা হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে 45 মিনিটের মূলত। কখনো কখনো ক্লাস নিতে গেলে 2-4 মিনিট বেশি সময় নিতে হয়, কিন্তু আমাদের ক্লাস হচ্ছে মূলত 45 মিনিট। আপনারা যারা নিয়মিত ক্লাস করবেন, আমি আশা করব যে আপনারা একটু ডিউ টাইমের মধ্যে ক্লাসে উপস্থিত হবেন। ডিউ টাইমের মধ্যে উপস্থিত না হলে ক্লাসটাতে একটু প্রবলেম হয়, স্যারদের একটু সমস্যা হয়। এই জন্য আপনাদের প্রতি এটা আমার অনুরোধ থাকবে। স্যার অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন যে আপনাদের ক্লাস শুরু করবেন, কিন্তু যেহেতু আপনারা অ্যাভেলেবেল হন না, এই জন্য আমি বললাম যে তাহলে 2-1 মিনিট পরে জয়েন হন। আপনারা একদম নতুন এমন কেউ আছেন কিনা, মানে এর আগে ক্লাস করেন নাই? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এর আগে আপনি ক্লাস করেন নাই? যারা আগের ক্লাসগুলো মিস করেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে, একটু দেখে নেবেন, তাহলে আপনাদের পরবর্তী ক্লাসের সুবিধা হবে। স্যার ইউটিউবের লিংকটা ইনকল মেসেঞ্জার দিয়ে দেন না স্যার। আপনাদের আমি যে মেসেজ, আপনি কি আমার হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ পেয়েছেন এর আগে ক্লাসে? না, আমি ফেসবুক থেকে ঢুকছি, ফেসবুকে একটা ইয়ে আছে, এখান থেকে ঢুকছি। ও আচ্ছা, একটু অনুগ্রহ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুকে যেখানে ঢুকছেন ওখানেও দেওয়া আছে, সর্বত্রই দেওয়া আছে, অথবা আপনারা লিখে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি এখানে লিখে দিচ্ছি, এটা একটু কপি করে রাখতে পারেন। 01797191852, 01797191852। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটা মেসেজ করলে আমি সমস্ত লিংক দিয়ে দিব। যাই হোক, স্যার অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা খুব বেশি ইয়ে করব না, কারণ এরপরে স্যারের আরো একটা ক্লাস আছে। এবং আপনারা, আমি আগেই বলেছি যে আপনারা একটু যথাসময়ে যদি যুক্ত হন, তাহলে সকলের জন্যই ক্লাসে সুবিধা হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি জি, সবাইরে শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা দিয়ে শুরু করি। আল্লাহ ভরসা জি, ক্লাসটা ইনশাল্লাহ শুরু করতে পারেন। আমার অন্যান্য দিন দেখায় যে কয়জন জয়েন হয়েছে না হয়েছে, আজকে দেখাইতেছে কেউ জয়েন করে নাই, মানে আসে নাই না, প্রেজেন্টের। অ্যাবভ 20 আছে। না না, এখন তো দেখলাম পরে আপনি বলার পরে ঢুকে দেখি যে অনেকে এসে পড়ছে। আমি তো জি। এখানে বসে রয়েছি অনেকক্ষণ ধরে না, কাজটা। বেশিক্ষণ আসে নাই, আমি একটু সময় নিচ্ছিলাম যেন আপনি এসে বসে না থাকেন। ফাইন। আমি আজকের কথা ক্লাসটা বলতেছিলাম। জি। আজকের ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ এবং এটা তো পুরোটা রেকর্ড রাখাও দরকার, কারণ আছে। হ্যাঁ, রেকর্ড রেকর্ড অলরেডি হচ্ছে, কোনো সমস্যা নেই। ফাইন, ওকে আপনি শুরু করতে পারেন, ওকে, বিসমিল্লাহ আপনার করে। কথা শেষ হলে আমি তাহলে শুরু করি। আমার কথা শেষ, আমার কথা শেষ। যাই হোক, সবাই তো আশা করি ভালো আছেন এবং কিছু গুরুত্বপূর্ণ আমাদের এই ফ্রি ক্লাসগুলা, প্রিলিমিনারি ক্লাস, যেখানে আমাদের কনসেপ্ট গুলো আমরা নিজের আগে পরিষ্কার করে নিব। কারণ আছে কেন, এটা আজকে বুঝবেন, আজকের ক্লাসেই বুঝবেন যে কনসেপ্টটা কেন গুরুত্বপূর্ণ, কেন এই ক্লাসগুলা, এই প্রিলিমিনারি ক্লাসগুলা সাবজেক্টে ঢোকার আগে এই 3টা ক্লাস কেন করানো হচ্ছে। অবশ্য লাস্ট ক্লাসটা 10 তারিখের যে ক্লাসটা আমার আছে, ওই ক্লাসটাতে আমরা সাবজেক্টে ঢুকবো, কিন্তু এই 2টা ক্লাস বিশেষ করে গত ক্লাসে আপনারা জানছেন যে কেন আমাদের শিখতে হবে, জানতে হবে। আমি তাও এক কথায় বলি, আজকের ক্লাসটা কাদের জন্য, কিংবা আগামীতে আমি যে ক্লাসগুলা করাবো কাদের জন্য, কিংবা হোমিও ডাইজেস্টের এই পুরো ক্লাসগুলা কাদের জন্য। আমি গত ক্লাসে বলছি 2 রকম হইতে পারেন আপনারা, 2 রকম।
বা এই হোমিওপ্যাথি হোক বাংলাদেশ হোক পৃথিবী, একজন হোমিওপ্যাথ যা কিছুই হোক না কেন, দুই রকম হইতে পারে। একটা হচ্ছে কইরা কাইটা খাওয়া, কইরা কাইটা খাওয়ার হোমিওপ্যাথ, খাওয়াটাই মেইন উদ্দেশ্য। ও খাইতে খাইতে হোমিওপ্যাথি পর্যন্ত খেয়ে ফেলায়, এমনই খাওয়া খায়। এই একটা কইরা কাইটা খাওয়ার হোমিওপ্যাথ আছে। আরেকটা হোমিওপ্যাথ আছে যারা সত্যিকারে মানে অনেক ধরনের পিপাসা নিয়ে হোমিওপ্যাথিটা করে। মানুষের সেবার পিপাসা থাকে, এই মানুষ আরোগ্য হচ্ছে, ওই ভাই প্রত্যেকটা দিন চেম্বারে যখন একটা করে রোগী দেখি ভালো হইছে, তার যে হাসি আর নিজের মধ্যে যে স্যাটিসফ্যাকশন, পৃথিবীতে কোনো সম্পদ দিয়ে এই স্যাটিসফ্যাকশন পাওয়া সম্ভব না। হাজার হাজার পেশায় মানুষ কাজ করতেছে, কিন্তু এই স্যাটিসফ্যাকশন দিন শেষে, এই স্যাটিসফ্যাকশন, এই যে একজন রোগী ভালো হইলে যে তবন্দা আছে দৌড়াইয়া যায়, তবন্দা তবন্দা দেন ভালো হইছে, এই কারণে এই বিপাশা নিয়ে কাজ করে। আপনারা হোমিওপ্যাথিরও বেঁচে দিবেন, আবার আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকবেন, এটা তো হইতে পারে না, তাই না? শিখবেন না, পড়বেন না, সাধনা করবেন না, স্ট্রাগল থাকবো না, মানুষরে ভালো করবেন না, বাম সাম কইরে প্যাটেন্ট মলম দিয়ে কোন রকম বাড়িটা করার ধান্দা করবেন, গাড়িটা কেনার ধান্দা করবেন, এই ধান্দাবাজি করবেন, আবার বুক ফুলায় আত্মসম্মান নিয়ে অ্যালোপ্যাথ বা অন্যান্য চিকিৎসক সামনে দাঁড়ায় মাথা উঁচু করে চ্যালেঞ্জ দিয়ে কথা বলবেন, দুইটা করতে হয় না ভাই, দুইটা করতে হয় না। তো এই ক্লাস, এই হোমিও ডাইজেস্ট, এই সমস্ত কিছু তাদের জন্য যারা ডাক্তার ওভারসারে, এবং এই 12 রকমের মশলা মার্কা শর্টকাট যেগুলা দেখতেছেন, ও ফাঁকিবাজি ছাড়া কিচ্ছু না। কেন আজকে আপনাদের কাছে এটা ক্লিয়ার হবো, কেন ফাঁকিবাজি ছাড়া কিছু না, একদম পরিষ্কার ঘোষণা দেবো, বলে দিতেছি। হ্যাঁ, পৃথিবীতে এমন কিছু নাই যেখানে কোনো না কোনো জ্ঞান থাকে না, কোনো কিছুই না। আপনি যদি বেশ্যালয়েও যান, সেখানেও কিছু জ্ঞান আহরণ আপনি করবেন, তাই না? আপনি যদি মাদকে আসক্ত থাকেন, সেইখানেও একটা এক্সপেরিয়েন্স পাবেন, একটা ক্ষুদ্র জ্ঞান হইলেও আপনি লাভ করবেন। কিন্তু তার মানে এই না যে তা আপনার জন্য সার্বিকভাবে হিতকর, কল্যাণকর, কিংবা আপনার মিশন, আপনার লক্ষ্য, আপনার কর্ম, আপনি যে কর্মযজ্ঞটা সম্পাদন করবেন তার উদ্দেশ্য এগুলার সাথে সহযোগী, তার মানে কিন্তু এটা না। আমরা কোটি কোটি বই পৃথিবীতে আছে, আমরা জানি বই পড়া ভালো, কিন্তু সব বই পড়লেই কি আপনি মানে সত্যিকারের জ্ঞান লাভ করবেন? প্রশ্ন এগুলা। তো যাই হোক, যারা আমার কথা হচ্ছে যে আজকে আমরা দেখব যে অ্যাকচুয়ালি সত্যিকারে, আমরা একটা কথা বলি, এই আমরা হোমিওপ্যাথ, দেখেন হইতাছেন ডাক্তার, এটা মস্করার বিষয় না, এটা মস্করার বিষয় না। মানুষের জীবন ডায়নে হাতে তুলে দেয়, পরম বিশ্বাস, পরম, হয়তো সবাই পরম বিশ্বাস করে না, কারণ কিছু কিছু রোগীর প্যাথোলজিক্যালি সাসপিশাস থাকে, মিস্ট্রাস্টফুল থাকে, সন্দেহ তাদের রোগ, তারপরেও কিন্তু তারা সেই সন্দেহকে জয় করে আপনার কাছ পর্যন্ত আসছে। অর্থাৎ সে পৃথিবীতে অন্য সবার চাইতে আপনার উপরে একটু হইলেও আস্থা বেশি রাখছে, আর যাদের সন্দেহ নাই তারা তো আপনার উপরে ছেড়ে দেয়, দিনের পর দিন অপেক্ষা করে, মাসের পর মাস, বছরের পর বছর, যে আপনি তাকে ভালো করতে পারবেন, সেই আস্থা নিয়ে আইছে। একটু কল্পনা করে দেখেন তো কি পরিমাণ প্রতারণা বাংলাদেশে হচ্ছে। ক্ষমতা নাই ভালো করার, না আছে জ্ঞান, সে জানে তার জ্ঞান নাই, কিন্তু সে ওই রোগীগুলা নিবে, ক্যান্সারের রোগী বা এগুলা তো দেখি নিজের চোখের সামনে। আজকে একটা পোস্ট মাহফুজ ভাইরে পাঠাইছিলাম, মাহফুজ ভাই গুলো আমি পাইছি, মানে যাই হোক, যারা কইতেছিলাম আমি, কি পরিমাণ প্রতারণা মানুষের সাথে করা হচ্ছে এই ডাক্তারি উপাধিটা নিয়ে। তো এই ভণ্ড যদিও এই হোমিও ডাইজেস্ট থেকে একদম চিরতরে দূর, এখনই বাগেন, পারবেন না। এই ফ্রি ক্লাসগুলা অযথা করা হচ্ছে না, এই ফ্রি ক্লাসগুলা করা হচ্ছে যে আপনাদেরকে জানানো যে আমরা কি করি, হয় থাকেন নয় এখনই বাগেন, দরকার নাই।
অল্প কয়েকজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ বাংলাদেশের চেহারা ঘুরাই দিব, আপনারা সারা জীবনেও পারবেন না, সারা জীবনকে 10টা জীবন দিয়েও পারবেন না, যদি না এই প্রপার জ্ঞান আপনাদের মধ্যে থাকে মানুষের আরোগ্য করার। তো মানুষের আরোগ্য করার জ্ঞান কি, এটা নিয়ে আজকের আসলে আবশ্যকীয় জ্ঞান। আজকের সাবজেক্টটা হচ্ছে যে এই প্রকৃত ধারার হোমিওপ্যাথি, এটা করার জন্য যে আবশ্যকীয় জ্ঞান আপনাদের লাগবে, যে জ্ঞানটা কম্পালসারি লাগবেই লাগবে। এখন আপনারা যদি একটু তাকান দেখবেন কি পরিমাণ মিসকনসেপ্ট আমাদের হোমিওপ্যাথদের মধ্যে বিরাজমান। একদল আধুনিক হোমিওপ্যাথ, তাদের মতে অর্গানন হলো বকবকানি। অর্গানন, এই যে কয়দিন আগে একটা পোস্ট হয়েছে, এটা খালি আজকে না, বহু যুগ আগে থেকে, 100 বছর আগে থেকে এই ধরনের একটা গ্রুপ আছে যারা অর্গানন ফিলোসফি থিওরি এগুলারে বকবকানি মনে করে। এগুলা তাদের কাছে শেখার বিষয় না। আমি কয়েকটা সেক্টের কথা কই, আরেক দল ঠিক তার অপোজিট। এই যে ডায়লগটা, নতুনদের জন্য রোগী দেখার কিছু কৌশল শিখালে, এটা হলো শর্টকাটের পদ্ধতি। শর্টকাট যারা করবার চায় তারা না, এটা আপনারা পারবেন না। যারা এই চিন্তা করবেন যে একদম কৌশল শিখা রোগী দেখবেন, ডাক্তারি শিখা না, জ্ঞান অর্জন করে না, তারা হোমিওপ্যাথিস্টের সাথে থাকতে পারবেন না। এখনই ভাগেন, সেটা কইতাছিলাম আমি। এক দলের মতে অ্যানাটমিক, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এগুলা কোনো দরকার নাই, কারণ হোমিওপ্যাথি তাদের মতে স্ট্রংলি সিমটোম্যাটোলজির বেসিসের উপরে ট্রিটমেন্ট করা হয়। কাজেই এই জ্ঞান দরকার। এমনও আছে তাদের নিজেদের কখনো কোনো পরীক্ষা করায় না, টেস্ট করায় না। কত বড় অজ্ঞান হইলে এইসব কাজ করতে পারে, চিন্তার বাইরে। ইভেন মৃত্যু ঝুঁকিতে পড়ে গেছে বউ। আমার এক কলিগ ক্লাসমেট আছিল, তার বউ মৃত্যু ঝুঁকিতে পড়ে গেছে, টেস্ট সে করাবে না। বাপ রে বাপ, হোমিওপ্যাথ সাংঘাতিক করে, কিন্তু পলিফার্মাসি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখে নাই, টেস্ট করাবো না। যাই হোক, এরকম একটা সেক্ট আছে, এরকম একটা সেক্ট আছে যারা মনে করে যে 2-1টা সিমটমস নিয়ে প্রেসক্রিপশন করাই এনাফ। এইরকম বিভিন্ন তরিকাও আছে যারা শুধু মেন্টাল সিমটমস, যারা শুধু কি নোটস এনাফ মনে করে। তাদের কাছে সিমটোম্যাটোলজি কোনো গুরুত্ব নাই, সিমটোম্যাটোলজি কোনো অর্থ বহন করে না। তাদের কাছে মানুষের মধ্যে কোনো ডিজিজ লেয়ার নাই, তাদের মধ্যে মায়াজম বলতে কিছু নাই, প্রিডিসপোজিশন বলতে তারা অস্বীকার করে। কেমনে করে করে আল্লাহ মাহবুব জানে, করে। খুব স্ট্রং নাম শুনলে চমকায় যাবেন, বাংলাদেশের মধ্যে সবাই চিনবেন। এইসব ধারণা তারা পোষণ করে। তারা মনে করে নতুন কোনো তত্ত্ব দরকার নাই, মানে আরেক দল, নতুন কোন তত্ত্বের দরকার নাই। বিতল কাজ কি এর হায়ারার্কি অফ হিউম্যান এক্সিস্টেন্স কইতাছে, কি এর লেভেল অফ হেলথ কইতাছে, ও দরকার নাই একদল মনে করে। একদল মনে করে ম্যাট্রিয়া মেডিকাই সব, আর কোনো কিছুর দরকার নাই। আরেক দল হয়তো মনে করে যে ম্যাট্রিয়া মেডিকাতে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই, আমরা শুধু মানসিক লক্ষণ পড়বো, তার ব্যাখ্যা করবো আর ওষুধ দিব, ভালো হয়ে যাবো। একদল মনে করে রেপার্টরি হলো একদম প্রাণ ভোমরা, রেপার্টরি শিখবার পারলে আমি হোমিওপ্যাথির এই মাথার থেকে ওই মাথা শিখলাম। হ্যাঁ, আপনারা চর্চা দেখলে বুঝবেন যে এই কনসেপ্ট নিয়ে তারা শিখতেছে রেপার্টরি, যদিও শুধুমাত্র রেপার্টরি একটা টুলস। যাই হোক, এবং সবচাইতে ভয়ানক, যেটা আমি সবার লাস্টে কমু, প্র্যাকটিস অফ মেডিসিন। এইটাই বর্তমান যারা আছে হরেক রকমের মশলাদার প্র্যাকটিস অফ মেডিসিন বাজারে বিরাজমান, এবং বর্তমান হোমিওপ্যাথদের কিতাব হচ্ছে এই প্র্যাকটিস অফ মেডিসিন গ্রন্থগুলা, যার উপরে ভিত্তি করে তারা তাদের সমগ্র জীবন চিকিৎসা চালায় যায়। যার যেমনি দরকার হেমনে আছে, পলিফার্মাসিস্টদের জন্য আছে, তারপরে একসাথে 2-3টা করবো, মানে বিভিন্ন হরেক অ্যাকিউটের জন্য আছে, ক্রনিক রোগ আছে। এইরকম হাজারো রকমের এই সেক্ট আছে। কিন্তু আমি আপনাদের একটা সিম্পল কথা কই, একটা সিম্পল, পৃথিবীতে খুব সিম্পল কাজ 2-1টার কথা কই, যেখানে
আমরা এই ধরনের কনসেপ্ট রাখি কিনা আপনারা একটু বিবেচনা করেন। ধরেন একজন কাঠের মিস্ত্রি, একজন কাঠের মিস্ত্রি কি জ্ঞান থাকতে হয়? কবেন যে কাঠ কাটার জ্ঞান। একজন মানুষ খুব ভালো কাঠ কাটতে পারে, মেজারমেন্ট জানে না। আমার বন্ধু একটা ছিল, বুকশেল বানাবার গেছিল, যে মেজারমেন্ট জানতো না, মানে এমনি নতুন বেড বানাবো, দেখছে শিখছে একজনের কাছ থেকে কেমন করে কাটে। ও যে জিনিস হয়েছে ভাই ভয়ানক, ও কিচ্ছু করা যাবে না, মানে চেহারাই বিকট হয়েছে। এই জিনিস কেমন করে বানাইলো আল্লাহ মাহবুব জানে, একটা পিস রেখে দেন লাগছাল দেহানের জন্য। তো যাই হোক, এইবার মেজারমেন্ট জানে, কাটতে জানে, কিন্তু যেভাবে জোড়া লাগাইতে হয়, পালিশ করতে হয়, কিংবা আরো যে জ্ঞানগুলো আছে, কিংবা হাতুর কেমনে করে হাতুর চালানো, কিংবা বাটালি চালানো, এই যে বিভিন্ন ধরনের টুলস, তারা তো প্রায় 8-10 রকমের টুলস জেনারেলি ব্যবহার করে। করাত চালানো, এই যে 8-10টা টুলস আছে, প্রত্যেকটা সম্বন্ধেই তাকে জানতে হয়। একজন মিস্ত্রি যদি মানে চরম দক্ষ না হইলেও জেনারেল একজন মিস্ত্রি, যারা মিস্ত্রি আমরা বলতে পারো কাঠের মিস্ত্রি, তার এই জিনিসগুলা জানতে হয়, তাই না? যদি শুধু মেজারমেন্ট না জানে, তার সমস্ত জ্ঞান শেষ। যদি সে করাত চালাইতে না জানে, তার সে পারবে না। বাটাল চালাইতে না পারে, একটা জিনিস না জানলে সে আসলে মিস্ত্রি হিসেবে স্বীকৃতিও পাবে না, কাজও পাবে না, তাই না? এইভাবে আমরা খুব সিম্পল, এটা বাদ দেন, এবার আসেন গাছ যারা কাটে, সিম্পল গাছ কাটে, তার কি জানতে হয়? তার জানতে হয় করাত চালানো, তার জানতে হয় কিভাবে শিকড়ের জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, কোদাল, তারপরে শাবল, কিভাবে সেই শিকড় গুলা বের করতে হবে, তার জ্ঞানটা তার যা থাকতে হয়। গাছরে ফেলানোর আগে কাটতে হয়, কিভাবে ছাড়তে হবে, কোন কোন দিকে ডালগুলা ছাড়তে হবে জানতে হয়। জানতে হয় যে কোন জায়গার পারিপার্শ্বিক ক্ষতি না করে আমি যদি একটা গাছের একটা পার্টিকুলার পজিশনে ফেলাইতে চাই, আমাকে কিভাবে কাটতে হবে, কোথায় কাটতে হবে, এবং গাছের আকার আকৃতি অনুযায়ী কতজন মানুষ লাগবে, আমার কতজন সহযোগী লাগবে, এই সমস্ত জ্ঞান লাগবে। তার মধ্যে যদি একটা জ্ঞান ঠিক মতো না থাকে, তাহলে বিপর্যয় ঘটবে। আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজের খুব সাধারণ কর্ম বা ছোট জাতের কর্ম, এই কর্মগুলার জন্য যে কাজ লোকগুলো আমরা বাছাই করি, তাদের একটা জ্ঞানের সমন্বয় থাকতে হয়, শুধু একমুখী জ্ঞানে হয় না। একজন চিকিৎসকের কাছে আমরা কি প্রত্যাশা করি? আমি যদি চিকিৎসক হই, আমি কিভাবে আশা করি যে আমার মধ্যে চিকিৎসা সংক্রান্ত জ্ঞানের সমন্বয় না থাকলে মানুষ ভালো করতে পারবো? আমি আগেই বললাম, এত তত্ত্ব কথার মধ্যে যাবো না। আমরা চিকিৎসা বিদ্যা শিখতেছি, এটা কোনো মস্করা না। ওই খালি থিওরাইজিং ও মানসিক লক্ষণ দিয়ে জগৎ ভালো করে ফেলবো, আমি খালি কি নোট দিয়ে জগৎ ভালো করে ফেলবো, ও এটা হলো মস্করা, ফাইজলামি, স্রেফ ফাইজলামি, আর কিচ্ছু না। আমি এত তত্ত্ব কথার মধ্যে যাবো না, এত সময় আমার নাই এটারে ব্যাখ্যা করার। আমি শুধু বলি এগুলা হলো ফাইজলামি। কেন ফাইজলামি, তার কিছু নমুনা আমি আপনাকে কইতাছি। সাপোজ, এবং আমাদের মধ্যে কি পরিমাণ ভুল কনসেপ্ট থাকে তাও বলতেছি। আমরা যদি হোমিওপ্যাথিক্যালি মানুষকে আরোগ্য করতে চাই, তাহলে আমাকে জানতে হবে কি করলে হোমিওপ্যাথি হয়, এর রুলস রেগুলেশন, এবং কেন হোমিওপ্যাথি, এবং তাকে আমি কিভাবে বিবেচনা করব, এই পুরো জিনিসটা কোথায় আছে আমাদের? অ্যাবসলিউটলি অর্গাননে আছে। এটা হচ্ছে আমাদের বেসমেন্ট, আমাদের ফাউন্ডেশন, অর্গানন। অনেকের ধারণা অর্গাননে চিকিৎসার কথা লেখা থাকবে। হ্যাঁ, আমি একজন রোগী ধইরা কেস টেকিং যেমন আছে, এবার ওষুধ বাছাই, সবকিছু লেখা থাকবে। তারপরে যখন অর্গানন পরে, যখন দেখে যে এইগুলা লেখা নাই, তখন একটু মানে হয়ে যায়, কি করার নাম, বিস্মিত বলেন বা বিপর্যস্ত বলেন, যা কিছু হোক, একটু হতাশ হয় যে এগুলা নাই কেন। কারণ অর্গানন সম্বন্ধে কনসেপ্টের ভুলের কারণে তাদের এই হতাশটা হইতে হয়। অ্যাকচুয়ালি অর্গানন একটা ইউনিভার্সাল গ্রন্থ, যেখানে মূল নীতিগুলা বিবৃত করা আছে। মূল নীতিগুলা
পৃথিবীতে কোটি কোটি রোগ আমাদের কাছে চিকিৎসা হচ্ছে, কোটি কোটি রকমে আমাদের চিকিৎসাটা করতে হয়। রিম্যান অর্গাননে শিখাইতেছেন না এই কথা, যে প্রত্যেকটা রোগী আমাদের নতুন রোগী, প্রত্যেকটা রোগীর বেলায় সমস্ত সিদ্ধান্ত আমাদের নতুন করে নিতে হয়। ওষুধ সিলেকশন, ওষুধের রিপিটেশন, পোটেন্সি সিলেকশন, পোটেন্সির রিপিটেশন, ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, ট্রিটমেন্ট সিস্টেম, এই সমস্ত কিছু আমাদের আলাদাভাবে বিবেচনা করতে হয় প্রত্যেকটা রোগীতে। তাহলে সেখানে অর্গাননে আমরা যদি প্রত্যাশা করি যে রোগীদের ট্রিটমেন্ট কিভাবে করাবো, এটা আমার একটা একটা করে দেখাই দেবো, এটা ইম্পসিবল একটা ফ্যাক্ট। কিন্তু সত্যিকার অর্থে অর্গাননে তা আছে। কিভাবে আছে? সেখানে মূল নীতি বলা আছে। তো বলছে যে তুমি আর মইরা গেলেও এই নীতির বাইরে যাও না, তাহলে রোগী ভালো হবো, তাইলে রোগী ভালো হবো। আমরা অর্গাননরে ফলো ঠিক মতো করতেছি না, মূলনীতি হিসাবে পণ্ডিতি কইরা নিজেরা তরিকা বাই করি, এই তরিকায় আমি ভালো করব, ওই তরিকায় আমি ভালো করব। কিন্তু স্রেফ অর্গাননের মূলনীতি হচ্ছে ইউনিভার্সাল নীতি। যদি হোমিওপ্যাথি আমরা বিজ্ঞান বলি, তাহলে সেই বিজ্ঞানের মূল সূত্রগুলা অর্গাননে দেওয়া। আমি সেই সূত্র মানুন না, আমি নতুন তরিকা বাই করব মানুষ ভালো করার। হইল হয় কোনোদিন কোন বিজ্ঞান ফিজিক্সে রকেট পাঠাবো চাঁদে, কোন কারণে নিউটনের সূত্রটা তার কাছে ভালো লাগে নাই বা বুঝে নাই, সে নতুন তরিকায় রকেট পাঠাবো, হবে? নিউটন তো কোনো কাব্যগ্রন্থ লেখে নাই, নিউটন ইউনিভার্সাল ল লেখছে, ও আর কোনো জায়গায় পাওয়া যাবে না, ও আর কোনো তরিকায় পাঠাইতে পারবো না, এই তরিকায় ওকে পাঠাইতে হবে। ঠিক একইভাবে যারা মনে করেন যে শর্টকাট বিভিন্ন মেথড তরিকা এগুলাই বাদ দিব, বুঝলা যান, দিবে না। খুব সিম্পল কারণ হচ্ছে বিজ্ঞানটা অর্গাননে, আপনার অর্গানন দিয়ে যাইতে হবে, পণ্ডিতি করে না, অর্গাননের উপরে হাত ঘুরায় না। হ্যাঁ, অর্গাননের উপরে বেস করে, এই মূলনীতির উপর বেস করে কেন্ট অনেক কাজ করছে, ফিলোসফি আনছে, বিতলকাস অনেক কাজ করছে, অনেক থিওরি দিছে, কিন্তু সবগুলা ওই অর্গাননের মূলনীতি একদম প্রখরভাবে মাইনা, প্রখরভাবে, তীব্রভাবে, কঠোরভাবে মাইনা। এই তত্ত্বগুলা, এগুলো আমরা ফিলোসফি বলতে পারি, আমরা থিওরি বলতে পারি, এবং মাস্ট এগুলো আমাদের হেল্প করবে, করে না? কেন্টের 12 অবজারভেশন, হেরিং এর ল, এগুলো পদে পদে আমাদের ট্রিটমেন্টের প্রত্যেকটা স্টেজে আমাদের হেল্প করে, প্রত্যেকটা স্টেজে। তো কাজেই আমরা যদি বলি যে এই অর্গাননরে কোনোভাবে বাদ দিয়া, এই ফিলোসফি কোনোভাবে বাদ দিয়া, এই থিওরি কোনোভাবে বাদ দিয়ে আমি হোমিওপ্যাথি করব, যারা করতেছে হাজার হাজার লোক যারা যেভাবে চিন্তা করে, ভুল তরিকা, কোনো কৌশল নাই ট্রিটমেন্ট করার। এই যে একটু আগে আমাদের একজন বলছেন, আমি খুব কঠিন ভাবে উত্তর দিছি, সরি, আসলে এটা বোঝানোর জন্য, প্রত্যেকেরই এটা বুঝতে হবে। শাহজালাল শেখ, আপনি বলছিলেন কোনো কৌশল নাই, খুব সিম্পল। অ্যানিম্যান যা শিখাইতেছেন, একজন নতুন ডাক্তারের জন্য যা, একজন বাড়তি হওয়া পুরান ডাক্তারের জন্য তাই, কোনো ডিফারেন্স নাই। পুরান ডাক্তারের অভিজ্ঞতা বেশি, পুরান ডাক্তারের মেডিকেল জ্ঞান বেশি, পুরান ডাক্তার রেপার্টরি করে অভ্যস্ত বেশি, সিমটোম্যাটোলজিক্যাল অ্যানালাইসিস করে অভ্যস্ত বেশি, তার বিভিন্ন নতুন থিওরি এবং ফিলোসফির জ্ঞানটা প্রখর হয়েছে, গভীর হয়েছে, সে ভালো করে। তার কাছে নতুন কোনো কৌশল নাই, আলাদা কোনো কৌশল নাই, প্রত্যেকেরই ঠিক হুবহু একই প্যাটার্ন অনুসরণ করতে হয়। কাজে আপনার এই প্রশ্নটা ভুল যে নতুন ডাক্তারদের জন্য রোগী দেখার কিছু কৌশল শেখালে, কোনো কৌশল নেই। যেটা বলতেছি এইগুলাই কৌশল, যেটা এখন আমি বলতেছি। আচ্ছা, এইবার অর্গাননের জ্ঞান ছাড়া, এই যে আমি বললাম আরেকটা যারা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এইগুলারে মনে করে না, যে আমি বলি আপনি হোমিওপ্যাথির প্রচুর কিছু শিখতে পারবেন 2% অ্যানাটমি ফিজিওলজির জ্ঞান না নিয়েও, অনেক কিছু শিখতে পারবেন। তত্ত্বীয় ভাবে আপনি মানে বিরাট পণ্ডিত হয়ে যাইতে পারবেন।
এই অ্যানাটমি ফিজিওলজির জ্ঞান না নিয়ে 2% জ্ঞান থাকলে কিছু কিছু নাম জানেন তাতেই হবে। কিন্তু যখন মানুষরে ভালো করতে যাবেন, যখন মানুষের চিকিৎসা করতে যাবেন, তারা আরোগ্য করতে যাবেন, আপনি ড্রাস্টিক্যালি ফেল করবেন, আপনি সিদ্ধান্তহীনতায় পড়বেন, আপনার কাছে রোগী বিপদগ্রস্ত হবে, মাস্ট সিরিয়াস বিপদগ্রস্ত হবে, অনেকে মারা যাবে যদি এই অ্যানাটমি ফিজিওলজির জ্ঞানটা না থাকে। এবং আমি অ্যাড করব বায়োকেমিস্ট্রি থাকলে আরো ভালো, বায়োকেমিস্ট্রির জ্ঞানটাও প্রখর থাকলে হোমিওপ্যাথি এবং আপনার নিজের জন্য অনেক ভালো। তবে বেসিকটা হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি। যদি আমরা মনে করি, আপনি যদি কেন্টের মতো ক্লাসিক্যাল হোমিওপ্যাথের ম্যাট্রিয়া মেডিকা পড়েন, দেখেন সেখানে বলতেছে যে মানুষের এই ক্র্যানিয়াল নার্ভ বা মানুষের নার্ভাস সিস্টেম সম্বন্ধে খুব ভালো মতো একজন হোমিওপ্যাথের জ্ঞান থাকতে হবে, উল্লেখ করে করে কইতেছেন। এই অ্যানাটমি ফিজিওলজির জ্ঞান ছাড়া আপনি অনেক কিছুই করতে পারবেন না যারা হোমিওপ্যাথিতে চিন্তা করতে হয়। আপনি যদি বিবেচনা করবার চান রিলেশনশিপ বিটুইন হিউম্যান অর্গানস বা ডিজিজ ম্যানিফেস্টেশন, এই আমরা জানি যে স্কিন ডিজিজ সাপ্রেসড হলে রেসপিরেটরি ট্র্যাক আক্রান্ত হয়, কেন কিভাবে আক্রান্ত হয়, কোনটা আপার রেসপিরেটরি ট্র্যাক কোনটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক। আমার একজন রোগীর শ্বাসকষ্ট আছিল হালকা, দেখা দিল সাংঘাতিক হাঁচি, সাংঘাতিক নাক দা পানি পড়া, চোখ দা পানি পড়া। আমার কাছে মনে হইলো হারে আগে তো অল্প অল্প শ্বাসকষ্ট আছে, এখন তো সাংঘাতিক হয়েছে, আমার রোগী মনে হয় খারাপ হয়েছে। আমি এই অ্যানাটমিক্যাল জ্ঞানটা না থাকার কারণে ধরে নি রোগী খারাপ হয়েছে, আমি ওষুধ দিব, কিন্তু আসলে এক ধরনের ইমপ্রুভমেন্ট ছিল লোয়ার রেসপিরেটরি ট্র্যাক থেকে রোগ কইমার আপার রেসপিরেটরি ট্র্যাকে সিট নিছে, কয়দিন পরে কইমা যাবো, ওই আর রিপিটেশনও লাগবে না ওষুধের। কিন্তু আমি রোগীরে ভালো করবার যায় সর্বনাশ করে দিব শুধু জ্ঞানের অভাবে। আমি আজকে যদি না জানি যে থাইরয়েডের হেরফেরের কারণে মানুষের শরীরে কি কি লক্ষণ দেখা দেয়, অনেক কিছুই, চুল পড়া, বুক ধরফর করা, লাগাতার চিকন হওয়া কিংবা লাগাতার মোটা হওয়া, হরমোনের ডিস্টারবেন্সের থেকে এই প্রবলেম গুলা হয়। সেই সাথে কিছু সেকেন্ডারি ইফেক্ট আসে, যেমন ওভারিয়ান সিস্ট, তারপর ফ্যাটি লিভার, এগুলাও দেখা যায়। এগুলা সব সেকেন্ডারি সিমটমস, নন ক্যারেক্টারিস্টিক্স প্যাথোলজিক্যাল সিমটমস, যার অরিজিন হইলো হরমোনাল ডিস্টারবেন্স। নন ক্যারেক্টারিস্টিক্স প্যাথোলজিক্যাল সিমটমস রেপার্টরি বুঝাই করে হেল দিব। কারণ হলো আমার রোগীর এই ডান পাশের ওভারিতে কি হইছে, সিস্ট হইছে অনেকগুলা, এটা না নিলে কি চলবো, ফ্যাটি লিভার হইছে না নিলে চলবো, এইভাবে বিবেচনা কইরা কইরা আমরা বুঝাই করে ফেলবো রেপার্টরি নিয়ে। কিন্তু এগুলা নেওয়ার কথাই আসিল না। আমার যদি সাধারণ জ্ঞানটা থাকতো, মানে সাধারণ অ্যানাটমি ফিজিওলজির জ্ঞানটা থাকতো, তাহলে আমি জানতাম যে এগুলা সিমটমস না, এগুলো রেজাল্ট। আর কেন্ট আমাদের শিখাইতেছেন যে রেজাল্ট দিয়ে তুমি কোনোদিন সঠিক ওষুধে পৌঁছাইতে পারবা না। তাইলে এই যে রিলেশন, এই যে নন ক্যারেক্টারিস্টিক্স প্যাথোলজিক্যাল সিমটমস এবং ক্যারেক্টারিস্টিক্স প্যাথোলজিক্যাল সিমটমস গুলা ডিফারেন্সিয়েট করা, সাধারণ লক্ষণ আর অসাধারণ লক্ষণ গুলা কিভাবে জানবেন? আপনি নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন জানেন না। আমি ডিএসএমএস এ পরীক্ষা দেওয়ার সময় কত কিছু দেখছি জীবনে। একজনের কয় কিডনি হলো মানুষের 4টা, ফুসফুসে 1টা, কত কিছু যে শুনছি জীবনে। ওই জ্ঞান নিয়ে মানুষ মেরে ফেলবো, তো সেফ মানুষ মেরে ফেলবো। এই টেস্ট রিপোর্ট অনেক একটু আগে বললাম যে টেস্ট করায় না পর্যন্ত। বর্তমান সময়ের কমপ্লেক্স এই সময়ে টেস্ট ছাড়া পেশেন্টের পরিস্থিতি, ইন্টারনাল পরিস্থিতি কিভাবে মনিটর করবেন আপনি? কিভাবে সম্ভব এটা? আমি এখন বলি এটা ইম্পসিবল এক কথায়। এই জ্ঞান থাকতে হবে বাধ্যতামূলক। এবং বেসিক কনসেপ্ট অন সার্জারি থাকতে হবে। বেসিক কনসেপ্ট হচ্ছে সার্জারি, কোনটার সার্জারি আছে আপডেট, কোনটার সার্জারি আছে, কোনটার সার্জারি নাই, কোন সার্জারিতে কি হয়, কি কি ইফেক্ট আসতে পারে, বা এটার ফলাফল কি, কোন সময় সার্জারিটা করা উচিত। যেমন একটা উদাহরণ দিই,
অ্যাপেন্ডিসাইটিস দুমায়া ভালো হয় হোমিওপ্যাথিতে। আমার জীবনে অপারেশনের আগের দিন পর্যন্ত টেবিল থেকে ভালো হয়েছে। ইভেন এমন হয়েছে যে চেম্বার আইছে পারফোরেশনের আগের অবস্থা, ওষুধ দিছি, কইছি অপারেশন করে ফেলাম, হাসপাতালে যে একটা আল্ট্রাসোনোগ্রাম করেন, আল্ট্রাসোনোগ্রাম করবার দেয় ভালো হয়ে গেছে, মাত্র 6 ঘন্টার ডিফারেন্স। এগুলা আমার ইতিহাস আছে আমার চেম্বারে। কিন্তু জানতে হবে কেন আমি কইলাম তারা অপারেশনে চলে যান, সারা জীবন ভালো হওয়া সত্ত্বেও অ্যাপেন্ডিসাইটিস, কেউ ফিল না হওয়া সত্ত্বেও। আমার জানা মতে আজ পর্যন্ত অ্যাপেন্ডিসাইটিস এর অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস আমি ফেল করিনি। কিন্তু ওই রোগীরে, পার্টিকুলার রোগীরে কেন বললাম অপারেশনে চলে যান, যায় নাই, লাগে নাই শেষ পর্যন্ত। কিন্তু বলার কারণ হচ্ছে তার স্টেজিং, তার পারফোরেশন প্রায় হয়ে যাইতেছে, ওই অবস্থায় রোগী ডাইছে। যদি একবার পারফোরেট করে ভয়ানক অবস্থা, যান মৃত্যু ঝুঁকিতে পড়ে যাবো। বাই চান্স আমি যদি ভুল করি, আমি তো আল্লাহ না, আমি আল্লাহ না, আমি গণক না, আমি অতি মানব কিছু না, আমার ভুল করতেই পারি, আরেকজন ডাক্তারও ভুল করতে পারে। তো কাজেই রোগীর জীবন সবার আগে, তারে আগে সিকিউর করতে হবে। আমি অপারেশনে যাইতে বলছি, ওষুধ দিয়ে ভালো হয়ে গেছে, দ্যাটস ওকে, ফাইন। কিন্তু এই জ্ঞান যদি না থাকে তাহলে তো ও বাচ্চা আরেকজন মরবো, আরেকজন মরবো, আরেকজন মরবো, মরতেই থাকবো আমার কাছে। কাজেই এই সার্জারি কোন সবাই করতে হয়, কোনটা সার্জারির কেস, ইনজুরি রোগের সাথে ডিফারেন্স, এই সমস্ত কিছু অ্যানাটমি ফিজিওলজি, কোন জায়গার আঘাতটা সবচেয়ে সিম্পল একটা আঘাত, মাথায় বমি করতেছে, যা মিন করে ইন্টারনাল হ্যামারেজ, ওই জ্ঞানটা যদি আমার না থাকে, আমি নেট্রাম সালফ দিয়ে এত খুব গদগদ থাকবো। কিন্তু আমরা যতই নেট্রাম সালফ দিই আর আর্নিকা দিই, একবার যদি কেউ বমি করে তারে অবশ্যই হসপিটালাইজ করতে হবে। বাই চান্স যদি ওষুধ ফেল করে কোনো কারণে, তাহলে কিন্তু রোগী বাঁচবো না। তাহলে এই জ্ঞানটুকু যদি না থাকে, আমার কাছে রোগী মরবো। তো কাজেই এই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এইগুলারে যারা অবহেলা করে আজকে ডাক্তার হবার চাইতেছেন, খুব বেশি দিন বা আত্মসম্মান বোধ নিয়ে আপনার ডাক্তারি করতে পারবেন না। ওই খালি মানসিক লক্ষণ দেখে ওষুধ দিয়ে আর ভালো হয়ে যাবো গা, চিন্তা বাদ দেন মাথা থেকে। জ্ঞান থাকতে হয় সিমটোম্যাটোলজির, যেটা আমাকে সাবজেক্ট টেস্ট পর্যন্ত দাঁড়ায় নাই বাংলাদেশে, এটা গুরুত্বই পায় না। ওই একটা দুইটা লক্ষণ কেউ বিবেচনা করে, কেউ ছোট্ট একটা নোটবুকের মধ্যে 3টা কথা লিখে বা 1 পৃষ্ঠার মধ্যে কেস্টিং করবা পারলে সে বেশ ডাক্তার। তো এইগুলা চলে, যেখানে সিমটোম্যাটোলজি নামের একটা আলাদা সাবজেক্ট থাকা উচিত ছিল, যেখানে লক্ষণের কিভাবে মূল্যায়ন করতে হয়, লক্ষণের কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সমগ্র জ্ঞান খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে থাকবে। পুঙ্খানুপুঙ্খ কেন বললাম? কারণ লক্ষণগুলোর আমাদের বিভিন্ন ভাবে চিন্তা করতে হয়, বিভিন্ন ভাবে। কোন সময় কেসের অ্যাপ্রোচের জন্য অ্যাকিউট না ক্রনিক, অ্যাকিউট হইলে কোনগুলো অ্যাকিউট আসছে, কোনটা নাই, ক্রনিক হইলে কোনটা তার আগের লক্ষণ, কোনটা প্রিভিয়াস লেয়ারের লক্ষণ, কোনটা প্রেজেন্ট লেয়ারের লক্ষণ, মায়াজমেটিক অ্যাপ্রোচে আমার কোন কোন মায়াজম ডমিনেট করতেছে, কোনটা তার ল্যাটেন্ট অবস্থায় আছে, কোথায় মায়াজম মিক্সচার হয়েছে, সেখানে আমার বিবেচ্য বিষয় কি, রেপার্টরি করতে গেলে আমার গ্রুপিং করতে হয় সিমটমস এর, এবং সেখানে মার্কিং করতে হয় কোন রুব্রিকটাকে আমি গুরুত্ব দেব, কোন লক্ষণটাকে আমি নেব, কোন লক্ষণটাকে নেব না, কোন লক্ষণটা রেপার্টরিতে কিভাবে আছে, এই সিমটমস নিয়ে একটা বিশাল জগৎ। আমাদের ভালো চিকিৎসকরা এটা পুরাটাই শিখে কোন একটা বইয়ের সহযোগিতা ছাড়া, শুধুমাত্র চিন্তা করে এনে ওনে থেকে পইরা এবং ডাক্তারের কাছ থেকে শিখে এইভাবে চলতেছে। শুধু চর্চার অভাবে, অপচর্চার অভাব নাই, পার্সিয়াল চর্চার অভাব নাই, এক মাথা এক দৈশিক চিন্তা অভাব নাই, ম্যাট্রিয়ামিনিকে ফাটাই ফেলতেছে। এখন আইসে রেপার্টরি যুগ, রেপার্টরি পরে ফাটাই ফেলতেছে। ওরে ভাই, সিমটোম্যাটোলজি কয় বেলা বলো তুমি? অর্গাননের ওই মূলনীতি, ফিলোসফি, থিওরি, অ্যানাটমি, ফিজিওলজি খবর নাই। এবং যারা নিয়ে আরো বেশি মানে উল্লেখই হয় না, তা হচ্ছে হিউম্যান সাইকোলজি। ও হানিম্যান বইয়ের মধ্যে 2বার কইছেন, কেন যেন অর্গানন নিয়ে এত পণ্ডিতি হয়, এই আলোচনা হয় না যে বেসিক নলেজ অফ হিউম্যান সাইকোলজি, মনস্তত্ত্বের জ্ঞান, মানুষের আচরণ বিধি, প্রতিক্রিয়ার জ্ঞান, রিফ্লেক্স গুলার জ্ঞান খুব খুব সূক্ষ্মভাবে
আপনাকে বিবেচনা করতে হবে মানুষ কোন সময় কি করে, আর এটা করবার গেলে আপনার নিজের মধ্যেও ক্ল্যারিটি থাকতে হবে, ওইটা অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে। এখানে আসে আগে নিজের পরিশোধনের মানে ব্যাপার। আমি আমার ফিলোসফির বইতে কইছি যে ডাক্তার যদি মায়াজমে প্রচন্ড আক্রান্ত থাকে, তার দৃষ্টিভঙ্গি যদি ভুল হয়, সে ভুল করবে। তো কাজেই নিজের সাইকোলজি, কারণ আমি একজন হিউম্যান, এবং এক কথায় হিউম্যান সাইকোলজি, ও জ্ঞানটা থাকতে হবে। মানুষের ইমোশন কিভাবে কাজ করে, কোনটা ইমোশন, কোনটা মেন্টাল সিমটমস, কোন মেন্টাল সিমটমস ইমোশনাল সিমটমস এর মধ্যে পরিবর্তন, ট্রানজিশন, এই জ্ঞানগুলো আপনার থাকতে হবে। আমরা বলতেছি মানসিক লক্ষণ গুরুত্বপূর্ণ, আবেগের লক্ষণ গুরুত্বপূর্ণ, কতটুকু জ্ঞান আমাদের হোমিওপ্যাথরা এই প্রসঙ্গটাতে ধারণ করতেছে? পেশেন্ট একটু বেশি কথা কইছে, লোকোয়াসিটি, মানুষের উপকার করছে, তো সিম্প্যাথেটিক 3-4টা রুব্রিক ব্যবহার করা পারলে আমি মেন্টাল সিমটমস ব্যবহার করছি। নো নো, কখনোই না। আমার বইতে আমি কইছি যে এক্সপ্রেশন কখনো অনেক সময় মিসলিড করে, ওগুলো কবার গেলে অন্য আলাপ। আমার বইতে কইছি বহুবার, আমার আলোচনাতে ভবিষ্যতেও আসবে, কাজে এগুলো আলাপ করবো আমি। আমার নতুন যে বই কেস টেকিং এন্ড রেপার্টরি, একটা আলাদা, নতুন যে এডিশন আসবে ওইখানে আলাদা একটা চ্যাপ্টারও দেওয়া আছে, আমি আপনাদের সাথে পরবর্তীতে আলাদাভাবে আলোচনাও করবো, আজকে এত সময় নাই। শুধু এইটুকু বলি যে কতটুকু ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, কতটুকু এই পরবর্তীতে যে তত্ত্বগুলো আসছে, বিতুল কাদের দিছেন হায়ারার্কি অফ হিউম্যান এক্সিস্টেন্সের যে একদম ক্লিয়ার পিকচার দিছেন, কিংবা লেভেল অফ হেলথ কতটুকু চর্চা আমাদের আছে। এই লেভেল অফ হেলথ ছাড়া বর্তমান সময়ে ক্রনিক ডিজিজ, যেগুলো সত্যিকারের জটিল, যে আমরা যেগুলা নিয়ে হাহাকার করি আর পণ্ডিতি করি, মিক্সড মায়াজম দূর করতে হবে। আমরা মিক্সড মায়াজম ছাড়া কিছু চোখে দেখি না। তারপরে সেইটারে আগে থুজা মারবা, তারপরে সিভিলিনাম, তারপরে সরিনাম, তারপরে মেডোরিনাম, এই নানান ধরনের তত্ত্ব পয়দা করি আমরা। নিজের মস্তিষ্ক প্রসূত তত্ত্ব, অর্গানন থেকেও আসে না, এটা ফিলোসফির থেকেও আসে না, বুদ্ধি করে আমরা বাই করি এই তত্ত্ব, এগুলা করি। কিন্তু আমার লেভেল অফ হেলথের জ্ঞানের কথা কইলে পরে আমি সিটকে দূর, ওগুলা কি নতুন তত্ত্ব নেওয়া যাবে না বাবা, তুমি কি দিলা তেলে? হোমিওপ্যাথিতে নতুন কিছু নেওয়া যাবে না, তুমি দিছো ওটা কি? তুমি কি দিলা? নতুন তত্ত্ব দেও নাই, ওটা তো অর্গানন বেসড, তুমি তো দিছো মাথার থেকে বানাইয়া আন্দাজি। আমি দেখেছি, তুমি কি দেখেছো? তুমি মায়াজামে আক্রান্ত, তুমি যা দেহ জগতে, লাল রঙের চশমা পরে সবই লাল দেহ, তোমার লাল দিয়া তো জগৎ চলবো না। আমি জাস্ট বলতেছি আপনাদেরকে, একটু শক্তভাবে বলার কারণ হচ্ছে এটা আপনাদেরই বলতেছি আমি, যেন বোধের গড়টা পরিষ্কার হয়, যেন এই একটা বছর স্ট্রাগল করতে পারেন এবং তার যৌক্তিকতা কি, তার তাৎপর্য কি, তা যেন আজকে বুঝে নেন। এবং আজকের ক্লাসের পরে যার যার মনেও বোঝে না, এটার দরকার নাই, কেরাই হ্যাঙ্গামা করে, বরঞ্চ ওই যে কইরা গাইরা খামো ভাগবেন খালি আজকের ক্লাসের পরে। আর আমি জানি না দিই আপনাদের, ওই বছরের মাঝখানে যাবেন গা, এটা জানি আমি না হয়, দায়ী থাকবেন ওটা করলে। আমার পরিশ্রমের হিসাব দেন লাগবো পরবর্তীতে। এবং ম্যাট্রিয়া মেডিকা, বিরাট, আমি আমার ম্যাট্রিয়া মেডিকা সম্বন্ধে আলোচনা করছি, ম্যাট্রিয়া মেডিকা নিয়েও বিরাট মিসকনসেপ্ট আছে। সবাই মনে করে, কেন মিসকনসেপ্টটা তৈরি হয়েছে? পার্শিয়াল দৃষ্টিভঙ্গির কারণে। সবাই মনে করে ম্যাট্রিয়া মেডিকাই সব, ম্যাট্রিয়া মেডিকা সব না, ম্যাট্রিয়া মেডিকা অতি গুরুত্বপূর্ণ কিন্তু সব না। ম্যাট্রিয়া মেডিকার অ্যাপ্লিকেশনের জ্ঞানটা হলো আগে, এই কারণে ম্যাট্রিয়া মেডিকা তখন পরে কইলাম অতি গুরুত্বপূর্ণ, কিন্তু তার অ্যাপ্লিকেশন না জানলে কোনো ভ্যালু নাই। তো ম্যাট্রিয়া মেডিকাতে আমরা যা করি, প্রচুর পরিমাণ ইনফরমেশন আমরা মাথার মধ্যে ঢুকাই, যদিও রেপার্টরিতে গেলে আমরা অনেক তথ্য পাওয়া যাবো। বই খুললে, আজকে আধুনিক যুগ, বইও খুলন লাগে না, কম্পিউটারে একটা চাপ দিলে পরে ম্যাট্রিয়া মেডিকা 10টা খুলা জায়গা। ইন্টারনেটে দেন একটা ওষুধের নাম লিখলে 10 রকমের বর্ণনা আসে, কিন্তু মাথা বুঝাই করি আমরা, মনে করি যে আমার মাথাটারে ম্যাট্রিয়া মেডিকাতে বুঝাই করলে ভালো হবো, কচুটা ভালো। যতক্ষণ পর্যন্ত আমাদের মানুষের মধ্যে লক্ষণ চিনতে হয় না, আমাদের মধ্যে চিনতে হয় কনটেক্সট, পুরা মানুষের প্রোফাইল আমাদের মিলাইতে হয়, ধাঁধা মিলাইতে হয়, পাজল মিলাইতে হয়। সেটা আমি বই খুইলা, রেপার্টরি খুইলা, আমার নিজের স্মরণ শক্তি বিভিন্ন জায়গার থেকে নিয়ে আমি পাজল মিলাইতে পারি। হ্যাঁ, ক্রমান্বয়ে আমার এক্সপিরিয়েন্স হবে, ক্রমান্বয়ে ম্যাট্রিয়া মেডিকার জ্ঞান বাড়বে, এবং একটা সময় অবশ্যই এটা আমার জন্য বেশি হেল্পফুল হবে। আমি জ্ঞানের বিরুদ্ধে নই,
কিন্তু সমস্ত কিছু বাদ দিয়ে আমি শুধু ইনফরমেশন গ্যাদার করবো, কচুডাও কিচ্ছুই হবো না, হয়ও না, হচ্ছে না, তাকান চারদিকে পরিষ্কার হবো। তো কাজেই একটা সুসমন্বিত জ্ঞান আমাদের লাগে। যাই হোক, আপনাদের তো প্রশ্নোত্তরের একটা ব্যাপার আছে, কথা কইতে গেলে অনেক, আমি জাস্ট আর 5 মিনিটের মধ্যে শেষ করি, তারপরে 10 মিনিট একটু বেশি নিমু, কারণ আমি আইছি 10 মিনিট দেরি করে, মানে আমাদের শুরু হয়েছে 10 মিনিট দেরি করে। এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, এই 5 মিনিটের মধ্যে তারপরে আমি আপনাদের প্রশ্নোত্তরের সময় দিব। এবং আমাদের জ্ঞান লাগে রেপার্টরি জ্ঞান, কিন্তু ওভার ইম্পর্টেন্স দেওয়া হয়, ওভার ইম্পর্টেন্স। প্রচুর কেস আছে যেখানে রেপার্টরি প্রয়োজনই পড়ে না, যদি আপনার সঠিক জ্ঞান থাকে, ওষুধ যদি চিনতে পারেন, ওষুধ যদি চিনতে পারেন। 50% কেস, ক্রনিক কেসে অনেক সময় রেপার্টরি মিসলিডিং হয়, বহু সময়। আজকে 2টা কেস দেখছি, আমার জুয়েল ভাই আসিল, একটা কেস 2টা কেসই সালফার দেখাইছে, একটা সালফার ঠিক আছে, আর একটা সালফার কোনোভাবেই না, রেপার্টরিয়াল প্রেজেন্টেশনে সালফার হয়েছে, তার হলো ক্যালকেরিয়া সালফার, পরিচ্ছন্ন। তো যাই হোক, 1 নাম্বার। 2 নাম্বার হইলো রেপার্টরি একটা টুলস মাত্র, এবং রেপার্টরির জ্ঞান, রেপার্টরি যদি কেউ করতে চায়, তার জ্ঞানের 90% রেপার্টরির মধ্যে না, বাইরে। ফিলোসফিতে, অর্গাননে, সিমটোম্যাটোলজিতে হইলো 60%, 60 to 70% হলো সিমটোম্যাটোলজিতে, 20% অর্গানন, ফিলোসফি, এই বেসমেন্টের, এটা হলো বেসমেন্টাল 20%, এটা বেসমেন্ট। দেন কার্যকরী জ্ঞানের 70% নিয়ে হইলো সিমটোম্যাটোলজিতে, 10% জ্ঞান হইলো রেপার্টরি বইয়ের মধ্যে, যে কিভাবে সাজানো আছে, এইটুকু। এই রেপার্টরি নিয়ে জীবন দিয়ে দিলাম, আর আমি ডাক্তার হয়ে গেলাম, হয় না। কিন্তু রেপার্টরি আয়ত্ত করাটা এই কারণে সময় লাগে। আমরা আমাদের হোমিও ডাইজেস্টের কোর্সের 6 মাসের কালে অনেকে তো এক খাবারে রেপার্টরি প্রথম দিন থেকে শিখতে আগ্রহী, ওটা শিখলেই হোমিওপ্যাথি শিখবো, আমরা রাখি নাই 6 মাস আগে। এটা আগে হচ্ছে আপনি ফাউন্ডেশন ক্লিয়ার করবেন, 20% কমপ্লিট, এবং সিমটোম্যাটোলজি ক্লিয়ার করবেন, 70% প্লাস হবো। 90% রেপার্টরি কমপ্লিট আপনি জানেন না, 90% কমপ্লিট হয়েছে এটা আপনি জানেন না। তারপরে যখন 10% করতে যাবেন, দেখবেন সব ক্লিয়ার, 100% রেপার্টরি কমপ্লিট। অর্থাৎ আপনাদের মনে হইতেছে 6 মাস পরে আমরা রেপার্টরি শুরু করি, ইটস এ রং আইডিয়া। অ্যাকচুয়ালি আমরা প্রথম দিন থেকে রেপার্টরি শুরু করি, কিন্তু যেভাবে শেয়ার কথা সেইভাবে। আমার শিক্ষা সংকট বইটাতে পড়বেন যে আমি এই কথা বলছি, রেপার্টরি শিখতে অনেক সময় লাগে, কারণ হচ্ছে এইটা, এই বেসমেন্ট ক্লিয়ার না হলে রেপার্টরি পারবেন না, রেপার্টরি সঠিক ব্যবহার। তো আবার একটা ব্যাপার আছে যে এই রেপার্টরি করতে গেলে সত্যিকার অর্থে প্রপার ইংলিশটা জানতে হবে। এটা অনেকগুলো যুক্তি আছে, আজকে এতগুলো আলোচনা করার সময় নাই। আপনি কবেন যে না বিভিন্ন অনুবাদ আছে, এই আছে সেই আছে, ওগুলা ধরা দিবে না। এক সাব কথা আমার, যে এইটুকু ইংরেজি না জানলে রেপার্টরিতে সত্যিকারে ঠিকঠাক রেপার্টরি করাটা মুশকিল আছে, মারাত্মক মুশকিল আছে। এবং বর্তমানে আধুনিক যুগ, যদি সম্পূর্ণরূপে ইউটিলাইজেশন করবার চান, খালি রেপার্টরির দিক দিয়ে তা না, এই পুরো ব্যাপার, এই জ্ঞানগুলা আহরণ করা, এই নতুন থিওরি তত্ত্বগুলা জানা, পুরান ফাউন্ডেশনাল জ্ঞানগুলা যেগুলো আমাদের, যে আমি এখনো এই প্রাচীন জার্নাল গুলা নামায় পড়ি, ওর কি যে সুন্দর সুন্দর মানে আইডিয়া, বিভিন্ন শিক্ষা, বিভিন্ন আমাদের ফাউন্ডেশনাল জ্ঞানগুলা থাকে, আপনারা চিন্তা করতে পারবেন না যারা না পড়ছেন। তো এই পুরানো জ্ঞান, নতুন জ্ঞান, এগুলা সমন্বয়, সমস্ত কিছু যদি করতে চান, ইংরেজি, বেসিক কম্পিউটার, এগুলা লাগে। এগুলো আমাদের এক্সিলারি হেল্পফুল, যদিও এগুলা মেডিকেল সাবজেক্ট না, কিন্তু উল্লেখ না করলে অন্যায় হবে। এবং সর্বশেষ আমি যেটা কমু, যেটা বর্তমানে সবচাইতে বিকৃত হয়েছে, যেটা সবচাইতে হেল্পফুল হইতে পারত, তা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিন হলো মেডিসিন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন তার তরিকা। আর বর্তমানে হয়ে দাঁড়াইছে প্র্যাকটিস অফ মেডিসিন অ্যালোপ্যাথ দেখে কোন রোগে কোন ওষুধ লাগবো তার তালিকা। দুইটা আকাশ পাতাল পার্থক্য। বর্তমানে যতগুলা প্র্যাকটিস অফ মেডিসিন বাজারে প্রচলিত আমাদের দেশে অন্তত পক্ষে, প্রত্যেকটা নিষিদ্ধ করা উচিত, প্রত্যেকটা একদম ব্যান্ড। একদম আমি কোনদিন যদি মানে
দায়িত্ব হইতাম এই ব্যাগটি একবার এক রাত্রের মধ্যে ব্যান করতাম, এই প্র্যাকটিস অফ মেডিসিন বইটি, এবং নতুন প্র্যাকটিস অফ মেডিসিন চিনাই দিতাম মানুষকে, লোক নিয়োগ করতাম 20 জন। তারপরে 1 মাসের মধ্যে কি প্র্যাকটিস অফ মেডিসিন অন লাগে এটা আপনাকে সামনে তুলে ধরতাম। তো যাই হোক, এগুলো আপনারা পাবেন, আমার প্র্যাকটিস অফ মেডিসিনের ধারণাগুলো আপনারা পাবেন, আইডিওলজি গুলো এর আগেও ক্লাস নিয়েছি আমি, খুঁজলে আগের গুলাও পাবেন। তো এইটা একদম শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। মানে এতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষার ত্রুটিগুলা চলতে চলতে আমরা তো মানে শেষ হইছি। তো কয়না কফিনের শেষ পেরেক ঠুকে, এই বর্তমানে প্র্যাকটিস অফ মেডিসিন আমাদের কফিনের শেষ পেরেক ঠুকে আমাকে শেষ করে দেয়। এইখানে হোমিও ডাইজেস্ট এগুলাতে চলে না। হোমিও ডাইজেস্ট একদম ক্লিয়ার কনসেপ্ট এবং পরিচ্ছন্ন শিক্ষা নিয়ে চলে। পরিচ্ছন্ন শিক্ষা, সত্যিকারে শিখাবার চাই, সত্যিকারের ডাক্তার বানাবো। আজকে আমি যদি জানি যে হোমিও ডাইজেস্টের একজনের কাছ থেকে ক্যান্সার ভালো হয়েছে, আমার চাইতে প্রাউড আর কে হবে? মাহফুজ ভাইয়ের চাইতে প্রাউড কে হবে? আমাদের এই শিক্ষকদের চাইতে খুশি কে হবে? হ্যাপি কে হবে? এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এবং যে সাবজেক্ট গুলার কথা বললাম, এইগুলা প্রত্যেকটাই আবশ্যকীয় জ্ঞান, যার একটা সুষ্ঠু সমন্বয় দরকার পড়ে। সুষ্ঠু সমন্বয়, যারা ইম্পর্টেন্স বেশি ওটাতে ইম্পর্টেন্স বেশি দিতে হবে, যারাতে কম কিছুটা, সবটিরই দরকার আছে কিন্তু কিছুটা কম দিতে হবে। অর্থাৎ যার যে পরিমাণ ইম্পর্টেন্স তা দিয়ে একটা সমন্বিত সুষ্ঠু জ্ঞান হইলেই একমাত্র সম্ভব সত্যিকারের ডাক্তার হওয়া। এবং তখন বুক ফুলায় চলতে পারবেন। ইভেন কনভেনশনাল মেডিসিন যারা প্র্যাকটিস করে তারাও আপনাকে সমীহ করে কথা বলবে। স্যার জনওয়ার জেনে গেত, ও চিন্তায় পড়ে গেত অ্যালোপ্যাথরা, সালাম ছাড়া কথা কইত এই কারণে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার আলোচনা। এবার আপনাদের জিজ্ঞাসা খুব দ্রুত বলতে হবে। আপনি 10 মিনিট দিবার চাইছিলাম, ওই সময় মিনিট। জি, আমি একটু পানি টানি খেয়ে নেই। নাজিম ভাই কথা বলতে বলতে প্লিজ জিজ্ঞাসা করেন। জি নাজিম ভাই। স্যার আমার কথা শোনা যায় ক্লিয়ার? এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। স্যার একটা প্রশ্ন হলো কি, প্রশ্নটা মানে সবার জন্য, আর আমার জন্য প্রশ্ন করলে হবে না, সবাই হচ্ছে ক্লিয়ার পাওয়া। নাজিম ভাই আপনি বের হয়ে আবার দুইটা কথা বলেন, কথা শব্দ শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? চমৎকার। এখন আচ্ছা, সেটা হলো স্যার আমার এই প্রশ্নটা সবার পক্ষ থেকে আর কি, ওকে সবার জন্য, সবাই যেন এই বিষয়টাতে একদম বিশুদ্ধভাবে ধারণাটা নিতে পারে। ওকে। সেটা হলো অনেকেই মনে করেন যে এই যে আমরা যে কেউ 10 পটেন্সি দেয়া, 1M দেয়া, 50M দেয়া, CM দেয়া, এগুলো কখনোই দেয়া যাবে না। বিশেষ করে ধরেই কাউকে 30-200 ধরেই কাউকে 1M দেয়া যাবে না। কিছু কিছু মানুষ এরকম মনে করেন, কিছু কিছু ডক্টর, এবং এটা ওনারা ওনাদের শাগরেদ যারা বা ওনাদেরকে যারা অনুসরণ করেন তাদের মধ্যে এই বিষয়টা ছড়িয়ে দেন যে হাই পটেন্সি ইউজ করাটা যাবে না, বিশেষ করে শততমিক তো নয়, এটা অনেক উচ্চ শক্তি, এটা দিলে রোগীর এই হয়ে যাবে সেই হয়ে যাবে, রোগী মারা যেতে পারে। এই যে ধারণাটা, এই ধারণাটা কি আসলেই ঠিক, বা এটার আসলে সঠিক উত্তরটা কি হবে, সঠিক চিন্তাটা কি হবে, এই বিষয়টা সবার কাছে জানাটা উচিত বলে আমি মনে করি সবাই। সেই জন্য স্যার আপনার কাছে এই প্রশ্নটা আমি রাখছি। সুন্দর। আপনার কথাগুলোর মধ্যে একটা লাইন খুব গুরুত্বপূর্ণ, সঠিক চিন্তাটা কি হবে, এই কথাটা বুঝছেন না? এই কথাটা অনেক সুন্দর কইছেন আপনি। সঠিক চিন্তাটা কি হবে আমি বলি, শুনেন। আমার একটা ঘটনার কথা বলি, এটা আমি আগেও বলছি হয়তো, কিন্তু অনেকেই নতুন আছেন, শুনেন। একবার একটা বাংলাদেশ ভারত মিলাইয়া একটা বড় গ্রুপ, সেখানে প্রমিনেন্ট ডাক্তার, আপনারা প্রত্যেকেরই চিনবেন, নাম কইলে আমি নাম বলুন না, অনেকেই আছেন অনেক। তো কথা উঠছে অর্গাননের একটা সূত্র নিয়ে, যেখানে বলা হইতাছে যে মাকে ঔষধ দিয়া সন্তানের মানে দিলে সন্তানের মধ্যে তা ট্রান্সফার হয়। তো
আমার পালা আসলো, আমাকে জিজ্ঞাসা করা হইলো। তো তারা আগে অনেকক্ষণ আলাপ করছে, আমি অনেক বয়সে সবচেয়ে কম, তো কাজেই চুপ করে রয়েছি। কিন্তু আমারে যখন জিজ্ঞাসা করলো তখন আমি বললাম, আমারে সবার আগে বলেন যে মাকে ওষুধ দিলে বাচ্চার মধ্যে ট্রান্সফার হবে, এটা হোমিওপ্যাথির কোন মূলনীতি অনুযায়ী হবে? এই প্রশ্নটা করার পর সবটি থমকাই গেছে, সবটি। এবং সেই দিন আলোচনায় বাতিল হলো, কারণ এই প্রশ্নটার উত্তর আমার কেউ দিতে পারে নাই। কিন্তু আমি আমার স্টুডেন্টদের, মানে যে কোন ব্যাচের গত গত এক দুইটা ক্লাস আগে কিন্তু আমি এটা এক্সপ্লেনেশন করছি। অর্গাননে হানিম্যান ভুল লেখেন নাই, হানিম্যান ঠিকই লিখছেন। মুশকিল হইলো ওই প্রশ্নটা যে সঠিক চিন্তা কোনটা। ওই যে কথাটা বললেন আপনি একটু আগে নাজিম ভাই, যে সঠিক চিন্তা কি হবে। সবাই এটারে, কেউ আছে অন্ধভাবে অনুসরণ করে, কেউ অবিশ্বাস করে। কারণ দুই পক্ষের এক পক্ষ এই সঠিক চিন্তাটা ধরতে পারে নাই যে কেন হবে এই ঘটনাটা, কতটুকু সময় হবে। যদি একজন মানুষের বাচ্চা হইছে, 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইছে, আপনি 2 বছর পর্যন্ত মায়ের কাছ থেকে ট্রান্সফার হবে কিনা, কয়দিন হবে, কেন হবে, এই প্রশ্নগুলোর উত্তর তাদের কাছে নাই। কাজে তারা এই প্র্যাকটিসটা ঠিক মতো করতে পারবে না। আমি পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম আমি, দেখেন পোটেন্সি মাদার টিংসারও এক সময় হোমিওপ্যাথি, এটা হোমিওপ্যাথি না তা না, যদিও এটা হোমিওপ্যাথির সর্বনিম্ন সীমানা, এর চাইতে নিচা জাতের হোমিওপ্যাথি আর নাই। কিন্তু সেটাও প্রয়োগ করতে হয় ইন্ডিভিজুয়ালাইজড পদ্ধতিতে, হানিম্যান যেভাবে করতেন শুরুতে। যদি কেউ মাদার টিংসার দেয়, ওই যে 5টা মাদার টিংসার মিক্সা করে দিব না, ওটা হোমিওপ্যাথি না। হ্যাঁ, আমার এই রোগীটার সিনকোনা আসতেছে, আমি সিনকোনার মাদার টিংসার দিছি, ম্যালেরিয়া ভালো হয়ে গেছে, হোমিওপ্যাথিতেই ভালো করলো। কিন্তু এগুলো অত্যন্ত নিচা জাতের হোমিওপ্যাথি, যার পরে থেকে অ্যালোপ্যাথি শুরু। এই মাদার টিংসার থেকে শুরু করে যত উপরে পোটেন্সি আছে, এই সবগুলাই একজন হোমিওপ্যাথের ব্যবহার করার উপযুক্ত, ব্যবহার করা উচিত। এই প্রত্যেকটা পোটেন্সি ব্যবহারে দক্ষতা থাকা উচিত। এই প্রত্যেকটা পোটেন্সি কি একটা রোগীতে সবগুলা পোটেন্সি প্রযোজ্য না? কেন প্রযোজ্য না? এখানে মূলনীতি কি? কোন মূলনীতির উপর ভিত্তি করে আমি পোটেন্সি সিলেকশন করব? আমার বিবেচ্য বিষয় কি? এই জ্ঞানটা আপনার লাগবে। এই জ্ঞানটা থাকলে আপনি ফুল রেঞ্জ পোটেন্সি ব্যবহার করতে পারবেন। যে রোগীতে 6x দেওয়া দরকার সেখানে 6x দিতে পারবেন, যে রোগীতে আপনার সিএম এর উপরে দেওয়া দরকার সেখানে সিএম দিতে পারবেন। এবং আপনার চিন্তাটা এরকমই হতে হবে যে কোন রোগীতে আমাকে কি করতে হবে, কোন মূলনীতির ভিত্তিতে, এটা হলো সঠিক চিন্তা। পরিষ্কার জি নাজিমুদ্দিন? স্যার, ক্লিয়ার স্যার। এই সবার জন্য প্রশ্নটা করছিলেন, সবাই শুনলো, একটা গুড কোশ্চেন, এবং সবাই এটা জেনে রাখেন। স্যার একই সাথে আরেকটা প্রশ্ন, সেটা শিখাবে, জানাবে। এবং এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বর্তমানে কাজটা আরো সহজ করে দিয়েছেন প্রফেসর জর্জ ভিতলকাস। তার লেভেল অফ হেলথ যদি কারোর আয়ত্ত থাকে তাহলে এই কাজটা খুবই একদম ইজি হয়ে যায়, যে আমি কোন রোগীকে কোনটা দিব। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি বলছেন খুব সুন্দর সুন্দর কথা, আমার খুব ভালো লাগছে স্যার। একটা দিন মিতুল কাস্টের মানে এরকম মানে মাত্রা কিভাবে আমরা কি মাত্রা প্রয়োগ করব, এই বিষয়ে কোনো বই আছে নেই স্যার? বিতুল কাছের লেভেল অফ হেলথের জ্ঞানটা আপনার হইলে আপনি, জি স্যার, এটা তো অনেক বড় আলোচনা। আমার ইউটিউবে 4টা ভিডিও আছে, হোমিওডাইজেস্টের ইউটিউবেও আছে, আমার সায়েন্স ক্লিনিকের ইউটিউবেও আছে। আজকে এত সময়ও নাই, আর মাত্র 2 মিনিট সময় আছে আপনাদের হাতে। আপনি আমাদের এই 2টা চ্যানেলের যে কোনো চ্যানেলে যায় ওই ভিডিও গুলা বের করে একটু দেখবেন। 4 পর্বের ভিডিও আছে, যে কেউ দেখতে পারে। আমি যেভাবে আলোচনা করছি একদম নতুন লোকও বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। কথাটা বুঝছেন কিনা? স্যার হেডিংটা মানে ভিডিওটার হেডিং লেভেল অফ হেলথের সিরিজ আকারে আছে, পর্ব 1 2 3 4, ওই বিভিন্ন, আর সাথে আরো হেডিং আছে, কিন্তু লেভেল অফ হেলথ শব্দটা আপনি পাবেন। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। আপনি দেখেন ওইখানে পোটেন্সি নিয়ে আলাপ করা হয়েছে, সমস্যা নাই। তো আপনি যদি পোটেন্সির ব্যাপারটা বুঝতে চান তাহলে লেভেল অফ হেলথ জিনিসটা কি বা এটা কিভাবে বিবেচনা করা হয় এটা আগে বুঝতে হবে। কাজেই পুরাটাই দেখেন আর কি, আজকে আর আলাপ করলাম না। জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে, আর কোনো কোশ্চেন? আর 1 মিনিট।
স্যার আরেকটা প্রশ্ন করতে পারবো? দ্রুত দ্রুত, আর তো সময় নাই হাতে। আচ্ছা স্যার, প্রশ্নটা সংক্ষেপ। সেটা হলো যে অনেকেই এরকম বলেছেন, এবং যাদেরকে অনেকে মান্যবর হিসেবে মনে করেন, তারাও এরকম করে বলেছেন যে যখন আহ, ওই যে কেউ ওল্ড পটেন্সি এবং নিউ পটেন্সি বলে, এই কথাটা উনি নিতে পারছেন না, কারণ যখনই লেটেস্ট এসেছে তখন আগেরটা বাতিল হয়ে গেছে। কাজেই যখন 50 শততমিক এসেছে তখন আর শততমিকের দিকে ফিরে যাওয়াটা অযৌক্তিক বলে উনি মনে করেন। কিন্তু অনেকেই বাংলাদেশে বরং সবচাইতে বেশি শততমিকই সবচাইতে বেশি ব্যবহার হচ্ছে। এই বিষয়েও একটু একটু ক্লিয়ার করে যদি একটু ধারণা দিতেন, মানে যেটা অন্তত সবাই এই বিষয়ে বিভ্রান্ত না হয়, কারণ অনেকেই আছে আমি দেখেছি আমি কয়েকটা 6 দিয়েছি কিন্তু উনি এটাকে বলেছেন না এটা হবে না। বোধ হয় এমন যে 6 কাজই করে না, উল্টা আরো ক্ষতি করে, এমন একটা ভাব আর কি। এরপরে M2 দেওয়া হলো। তো এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া উচিত। আমরা অনেকেই কিন্তু স্যার তারা জিজ্ঞাসা করলেন না কেন? শোনেন, তারা কেন জিজ্ঞাসা করলেন না যে আপনি কোন যুক্তির ভিত্তিতে বলতেছেন যে আমার এই পোটেন্সিটা ক্ষতি করবে বা হবে না? এই প্রশ্নটা করছিলেন। শোনেন, মান্যবর তো হেরিংও, কিন্তু ও মায়াজমের থিওরি মানত না। ওর হেরিং এর ল দিয়ে আমাদের প্রত্যেকটা হোমিওপ্যাথের চলতে হয়, এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথেরও। কিন্তু মায়াজমেটিক থিওরি সে মানত না। এখন আমি কি হেরিং রে অনুসরণ করবো না হ্যানিম্যান রে? বা হ্যানিম্যানকে। তাই না? কিংবা ইউনিভার্সাল ল কে? আমি হ্যানিম্যানও কইলাম না, ইউনিভার্সাল ল, মূলনীতি, তাই না? আমরা দেখতেছি যে মানুষ প্রিডিসপোজিশন নিয়ে জন্মায়। এখন হেরিং অস্বীকার করলে কি এটা উঠে যাবো নাকি জগৎ থেকে? তো মান্য বাউনিং হোসেন বিতুল কাছে যদি বলা হয় যে হ্যানিম্যানের সবথেকে বড় শিষ্যকেরা, ও বার্নিং হোসেন। তো ওর কেস আমি দেখাবো পারবো, কেসে ওষুধ অল্টারনেট করে ব্যবহার করতেছি, বা একসাথে দুইটা কেস ওষুধ ব্যবহার করতেছি। আমি কি বার্নিং হোসেন এত বড় শিষ্য, এত বড় মান্যবর দিকে আমি হানি কাম করা ধর্ম না স্যার, মনে করেন? করা কি উচিত হবে, নাকি আমি ইউনিভার্সাল লটা মেনটেন করবো? ইউনিভার্সাল লটা মেনটেন করতে হবে। আমি তাদের সম্মান করবো, কারণ তাদের অবশ্যই জ্ঞান আছে, তারা আমার চাইতে অনেক প্রবীণ। আমি তাদের অসম্মান করার জন্য কথাগুলো বলি নাই, এখনো না। আমি তাদের প্রচন্ড সম্মান করবো, তারা অনেক বড় ডাক্তার, তারা পথিকৃৎ। কিন্তু তার মানে এই না যে তাদের প্রত্যেকটা জিনিস একদম 100% সত্য হইতেই হবো, বা সত্য হিসেবে আমাকে নিতেই হবো, বা এটা আমার মাইনে চলতেই হবো, তা না। আমি আমার কমন সেন্স কেন হারামো? আমিও ডাক্তার, আমারও চিন্তা বোধ আছে, আমি হোমিওপ্যাথিরে বুঝা করতেছি। কাজেই আমি আমার এখানে ইউনিভার্সাল ল, সব জায়গায় চিন্তাটা হইলো যে আমার এখানে ইউনিভার্সাল লটা কি, এখানে লটা কি, এখানে বিজ্ঞানটা কি, এখানে সূত্রটা কি, এখানে মূলনীতিটা কি। একটা কোশ্চেন করলে ব্যাক এই ফাত্রা জাতের যারা চিন্তা করে তারা ব্যাকে আটকায়। বুঝছেন নাজিম ভাই? উনি প্রশ্ন করা উচিত ছিল যে আপনি কোন মূলনীতির ভিত্তিতে কইতাছেন। হানিম্যান বাই করছে, হানিম্যান আরেকটা পোটেন্সি বাই করছিল। এবার ইতিহাস শুনেন, হানিম্যান আরেকটা পোটেন্সি বাই করে নিজে নিজে ব্যবহার করছে, এক্সপ্লেন না করে মরে গেছে গা। তাহলে এখন কি 50 মিলিসিমাল বাতিল ঘোষিত হবো? এই হানিম্যানের অজানা রহস্যময় পোটেন্সি, তাহলে তাদের ঘোষণা মোতাবেক, তাদের কথা মোতাবেক, বরঞ্চ সত্যিকারের ইতিহাস হইলো ষষ্ঠ সংস্করণ। এই 50 মিলিসিমালের যে বইটা আছে, এটা হানিম্যান প্রকাশ করতে চান নাই। তিনি চাইছিলেন ওই আপডেট পোটেন্সি সিস্টেমটা দিবার। প্রকাশ কর্ষকের কাছে দিয়ে আবার ফিরাই দিয়েছিলেন। হানিম্যান তার জীবনের লাস্টের পোর্শনের 50% ব্যবহার করছেন শততমিক। প্যারিস নোটবুকে যদি খুলেন, প্যারিস নোটবুক খুললে আপনারা দেখতে পাবেন হ্যানিম্যান তার 50% ব্যবহার করছেন শততমিক, 50% রাইট। তখন তার কথাটা মারামারি, প্রশ্ন ছাড়া কোনো মান্যবরকে ছাড় দেওয়া যাবে না। এই নেই, 50% ব্যবহার করছেন শততমিক, 50% ব্যবহার করছেন 50 মিলিসিমাল। তাহলে কি হানিম্যান 50% কেসে 2 নাম্বারই করছেন তাদের ভাষ্য মোতাবেক? এই মান্যবরদের ভাষ্য মোতাবেক। আল্লাহ হাফেজ, গুড নাইট। আর কোনো কোশ্চেন নাই? যে প্রশ্ন আপনি বললাম চিন্তা করতে থাকেন। একটা মিনিট স্যার, আমাদের দুইটার মধ্যে কোনটা আমরা গুরুত্বটা দেব স্যার? শততমিক এটা আপনি প্র্যাকটিস করে সুবিধা পাবেন। আমি এর মাঝামাঝি একটা পদ্ধতিতে করি, আরেকদিন আলাপ করবো। আমি পানিতে দিই, সেন্টিসিমাল রে পানিতে গুলা দিই। আপনি যেটাতে অভ্যস্ত হবেন, যেটা আপনি ভালো পারবেন, যেটাতে আপনি রেসপন্স, অবশ্যই পানিতে দিলে বেটার।
নিঃসন্দেহে পানিতে ওষুধ দেওয়াটা বেটার, কিন্তু আপনার অভ্যস্ততা, এটা বলতে গেলে অনেক ঘটনা। 50 মিলিসিমালের এখন পর্যন্ত অবজারভেশন রুলস গুলো ঠিক মতো আসে নাই, এদিকে কেন্টেডটা আছে, তো অনেক এই কারণে সেন্টিসিমালটা অনেকেই প্রিফার করে। আবার কিছু জায়গায় পানিতে না দিলে পরে অ্যান্টিডোটিং হওয়ার পসিবিলিটি, অনেকগুলো প্রস এন্ড কন আছে। এই পোটেন্সি নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে, আমরা তখন আলাপ করবো ডিটেল। কিন্তু আপাতত আমি শুধু বলি যে এইগুলা কোনো কথা না। হোমিওপ্যাথির এই সবসময় মনে রাখবেন, পোটেন্সি এটা সেকেন্ডারি বিষয়, কখনোই প্রাইমারি বিষয় না। এবং এই পোটেন্সি কিভাবে ব্যবহার করবেন, এই সেকেন্ডারি বিষয়টা আপনি আপনার অভিজ্ঞতা, আপনার সুবিধা অসুবিধা, আপনার পারিপার্শ্বিকতা, বিভিন্ন পরিপ্রেক্ষিত সবকিছু মিলায় করবেন। এ নিয়ে যে যারাই করেন, আপনি আমার এইখানে এই গ্রুপে 50 মিলিসিমাল ব্যবহার করে ডাক্তারও আছে, আমাদের সেন্টিসিমাল করে এই ডাক্তারও আছে, ডেসিমাল ব্যবহার করে এই ডাক্তারও আছে। এটা আমার জন্য কোনো প্রশ্নযোগ্য বিষয় না। হ্যাঁ, অনেক ধরনের সুবিধা অসুবিধা আছে, আমি আরেকদিন এটা নিয়ে কথা। বেস্ট কোনটা স্যার, এটা জানতাম ছিলাম। বেস্ট আপনি যেটা ব্যবহার করতে পারবেন আপনার জন্য ওইটা বেস্ট। পানিতে দেওয়াটা বেটার, বেটার কার্যক্ষমতা বেশি হয়, বেশি দ্রুত হয়, সময় কমে আসে, কিন্তু আপনি যদি তাতে অভ্যস্ত না হন আপনার জন্য ওটা বেস্ট না। ঠিক আছে স্যার, আজকের মতো আর সময় দেওয়া যাচ্ছে না। ক্লাস আছে, সেই ক্লাসে খুব ভালো লাগে, এর জন্য আমি প্রশ্ন করি। স্যারের ক্লাসটা আমার খুবই ভালো লাগে। এর আগটা কি? জি, থ্যাংক ইউ। আমরা দুইজন, নাজিমউদ্দিন কিন্তু দুইজন স্যার। হ্যাঁ জানি, আমি দুইজনের আলাদা আলাদা করে চিনছি এখন, সমস্যা। জি স্যার, জি স্যার। ওকে, তাহলে ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আর যারা লেভেল অফ হেলথের ভিডিও দেখতে চান, ওটা সায়েন্স স্যারের আমাদের গ্রুপে আপনারা পোটেন্সি নিয়ে সবাই মিলে ডিসকাশন করেন, এনে না গ্রুপে। হ্যাঁ, আমি তাহলে বিদায় নিচ্ছি মাহফুজ ভাই। জি জি, আমি একটু বিদায় নিচ্ছি, কারণ পরবর্তী ক্লাসের আগে 2 মিনিটই আপনি একটা মেসেজ করেন, আমি সাথে সাথে ঢুকে পড়ব। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। আসসালামু আলাইকুম স্যার। গুড নাইট সবাই রে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর লেভেল অফ হেলথের ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে সায়েন্স ক্লিনিকের ইউটিউব চ্যানেল এবং আমাদের হোমিও ডাইজেস্টের ইউটিউব চ্যানেলে দেয়া আছে। সায়েন্স ক্লিনিকের লেভেল অফ হেলথ নামে প্লেলিস্ট আছে এবং হোমিও ডাইজেস্টের ভিতল কাজ নামে প্লেলিস্টে পাবেন। ওকে, সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।